আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর চ্যাপ্টার 1 কর্পোরেট রিপোর্টিং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। তো কর্পোরেট রিপোর্টিং ফান্ডামেন্টালে এখানে শুধুমাত্র এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট আর কিছু অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করা হয়। তিনটা ক্যাটাগরি, ইনকাম স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করা হয়। তো এখানে আর হালকা কিছু টুকটাক ম্যাথ থাকে, যে কোনটা ফিক্সড অ্যাসেট কোনটা ফিক্সড অ্যাসেট নয়, এগুলো একটু থাকতে পারে। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, তোমাদের যেহেতু রুটিন বের হয়ে গেছে 21 তারিখ থেকে, তো আমি একটি স্পেশাল ব্যাচ চালু করেছি। যারা স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও বা জয়েন করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আজকে আমি অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করব। তো অ্যাজাম্পশনে আমি আজকে বলে দিচ্ছি, তোমাদের এই পরীক্ষাতে একটা অ্যাজাম্পশন থাকবে যেটা 4 মার্কের জন্য থাকবে বি পার্টে। আর আজকের ক্লাসটা করলে, আমার সাথে করলে, এখান থেকে একটা অ্যাজাম্পশন কমন পাবে। এই 4 মার্ক তোমার জন্য নিশ্চিত, ঠিক আছে? তাহলে 2020 সালে যে অ্যাজাম্পশনটা, সরি এটা অ্যাজাম্পশন না, এটা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম ম্যাথ ছিল। 2017 সালে অ্যাজাম্পশনটা দেখবো। হ্যাঁ, তো দেখো কি বলা আছে এখানে। এটা 2017 সালে এসেছিল। বলা আছে দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবল অফ এক্স লিমিটেড অন ডিসেম্বর 31, 2018। কি বলা আছে? প্রথম বলা আছে ইন্ট্রোডিউস ক্যাপিটাল ফর টাকা 150,000। তার মানে 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। পারচেস এ মেশিন ফর টাকা 50,000 অ্যান্ড চার্জ ডিপ্রিসিয়েশন অ্যাট 10% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে একটা মেশিন 50,000 টাকায় ক্রয় করলো এবং তার ডিপ্রিসিয়েশন মানে অবচয় ধরা হয়েছে 10% করে প্রতি বছরে। তারপরে হলো বোরোড টাকা 80,000 ফ্রম এ ব্যাংক ফর 10 ইয়ার্স। ঠিক আছে, তাহলে একটা ব্যাংক থেকে 80,000 টাকা ঋণ নেওয়া হলো। ডিক্লার ডিভিডেন্ড অফ টাকা 10,000, তাহলে ডিভিডেন্ড ঘোষণা করা হলো 10,000 টাকা। তাহলে রিকোয়ারমেন্ট কি বলছে এখন দেখো। এই সমস্ত ম্যাথে রিকোয়ারমেন্ট কি বলে, এখানে কিন্তু ট্রানজ্যাকশন, এগুলো ট্রানজ্যাকশন দেখে আমরা অনেকে হয়তো বা অ্যানালাইসিস করতে পেরেছিলাম বা অনেকে হয়তো বা আমরা আইডিয়া করছিলাম যে এটা জার্নাল চাবে, বাট জার্নাল না। এটা বলছে মেনশন ডিফারেন্ট অ্যাজাম্পশন বি ইউজ রেকর্ড দ্য ট্রানজ্যাকশন। তাহলে এই ট্রানজ্যাকশনগুলো ডিফারেন্ট অ্যাজাম্পশন মেনশন করতে হবে। তো অ্যাজাম্পশন হলো সত্তার নীতি যেগুলো, ঠিক আছে, এগুলো হলো নীতি। ঠিক আছে, এই হিসাব বিজ্ঞানের যে নীতিগুলো রয়েছে, এই নীতি, সেটি কোন নীতি অনুসারে কোন ট্রানজ্যাকশনটা হয়েছে সেটা তোমাদের জানাই দিতে হবে। তাহলে দেখো, প্রথম যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেটি হলো ব্যবসা শুরু করছে। তাইলে মালিকের শর্তের সাথে সম্পৃক্ত, যেটা সরাসরি মালিকের শর্তের সাথে সম্পৃক্ত কি কি হতে পারে? মূলধন, উত্তোলন, তারপরে লভ্যাংশ। ঠিক আছে, এই জিনিসগুলো, তাহলে এগুলো কিন্তু সরাসরি মালিকের শর্তের সাথে সম্পৃক্ত। আর এই মালিকের শর্তের সাথে যেগুলো সরাসরি সম্পৃক্ত সেগুলোকে বলা হয় বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন বা মালিকানা সত্ত্ব নীতি। ঠিক আছে, তাহলে বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন। তো কি কি ক্যাপিটাল নিয়ে শুরু করছে ব্যবসা? 1,50,000, তাহলে এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন। এরপর হলো পারচেস এ মেশিন for টাকা 50,000 and charge depreciation 10% per annum। তাইলে যখন কোনো মেশিন বা স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, আর সেই সম্পদকে যখন তার খরচ অনুযায়ী, তার যে খরচ রয়েছে, ঠিক আছে, মেশিনটা ক্রয় করছে, মেশিনটা সংস্থাপন করার জন্য খরচ হতে পারে, পরিবহন করে নিয়ে আসার জন্য খরচ হতে পারে, অর্থাৎ সকল খরচ একসাথে করে যে খরচটা লেখা হয়, এটি কিন্তু গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, অর্থাৎ চলমান সত্তা নীতি অনুসারে এই লেনদেনগুলো করা হয়। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তাহলে সেটিকে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন নীতি অনুসারে লিপিবদ্ধ করা হয়। তাইলে মেশিন এটি স্থায়ী সম্পদ। ঠিক আছে, এরপর বলা হচ্ছে বোরোড 80,000 টাকা ফ্রম এ ব্যাংক ফর 10 ইয়ার্স। তাহলে 10 বছরের জন্য একটা ঋণ নেওয়া হয়েছে। তো এই যে দীর্ঘমেয়াদী ঋণ, এটাও কিন্তু চলমান সত্তা অনুসারে নেওয়া হয়। 10 ইয়ার্স, দীর্ঘমেয়াদী বলতে কি বোঝায়? সাধারণত একটু বেশি সময় থাকবে সে, ঠিক আছে, 5, 6 বা 7 বছর বা 10 বছর এই সময়গুলো থাকবে। ঠিক আছে, এই দীর্ঘমেয়াদী যে ঋণগুলো নেওয়া হয় সেগুলোকে চলমান সত্তা নীতি অনুসারেই লেখা হয়। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে? ডিক্লার ডিভিডেন্ড অফ টাকা 10,000। তাইলে
এই যে ডিভিডেন্ড, ডিভিডেন্ড কি? লভ্যাংশ। লভ্যাংশ কার সাথে সম্পৃক্ত? মালিকের সাথে সরাসরি সম্পৃক্ত, তাইলে এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন। ঠিক আছে, তো এই চারটা জিনিস, এখানে চারটা কোয়ালিটি, চারটা ট্রানজাকশন শিখলাম। এই চারটা ট্রানজাকশন তুমি যদি না বোঝো বা বোঝার যদি ক্যাপাসিটি মানে একটু জিরো লেভেলের হয়, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 10-12টা ট্রানজাকশন পাচ্ছ, এই 10-12টা ট্রানজাকশন একটু মুখস্থ করে নিও, এর মধ্য থেকে ঘুরায় ফিরে আসবে, তোমরা 100% অ্যান্সার করতে পারবো, অর্থাৎ এই 4 মার্ক কনফার্ম তোমাদের জন্য। এরপরে 2016 সালে একটি ম্যাথ আসছিল, কি বলা আছে দেখো, এটা ওই একই কাহিনী, হি ড্রিউ টাকা 5000 ফ্রম বিজনেস ফর এ পার্সোনাল ইউজ। তাইলে দেখো উত্তোলন করছে 5000 টাকা উত্তোলন করছে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাইলে মালিকের সরাসরি সত্তার সাথে সম্পৃক্ত, এটাও বিজনেস এন্টিটি অনুসারেই হবে। পেইড প্রিলিমিনারি এক্সপেন্স, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্স এটা একটা অলিক সম্পদ, ঠিক আছে, এটা করলে কি হবে সেটা আমরা দেখব। হি বরোডস টাকা 50,000 ফ্রম এ ব্যাংক 10 ইয়ার্স, তাহলে যে আগের দেখেই আসলাম, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করলে কি হয়? গোয়িং কনসার্ট অনুসারে হয়। ক্লোজ অল নমিনাল অ্যাকাউন্ট বাই ক্লোজিং এন্ট্রি, যদি নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? নামিক হিসাব, যেগুলো নামিক হিসাব কাকে বলা হয়? যেগুলোকে ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বলা হয়, ঠিক আছে, অর্থাৎ আয় এবং ব্যয় অ্যাকাউন্টগুলোকেই নামিক হিসাব বলা হয় একসাথে। তাহলে এই নামিক হিসাবগুলো কিন্তু আমাদের ক্লোজিং করে দিতে হয়, সমাপন হিসাব এন্ট্রি দিতে হয়, যেগুলো এগুলো কি কোন সত্তানীতি অনুযায়ী করতে হয়। তাহলে দেখো এটা কি বলছে, হুইচ অ্যাজাম্পশন শুড বি ইউজ ফর রেকর্ডিং দ্য অ্যাবভ ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশন, তাহলে এই যে প্রথম কি করলো, 5000 টাকা উত্তোলন করলো, এটি কি হবে? বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন হবে। তারপরে কি বলা আছে? প্রিলিমিনারি এক্সপেন্স পেইড করা হয়েছে, তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স পেইড করলে এটিও যেহেতু সম্পদের সাথে রিলেটেড, এটা একটা সম্পদ, ঠিক আছে, এটা একটা সম্পদ, তাহলে কোনো সম্পদে খরচ পড়লে সেটিও চলমান সত্তানীতি অনুসারে হিসাব করা হয়, তাহলে এটাও গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হবে। তারপরে কি? বরোড 50,000 টাকা ফ্রম এ ব্যাংক, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করছে, এটিও চলমান অ্যাজাম্পশন অনুসারেই হবে, তাহলে এটি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হবে। তারপরে ক্লোজ অল নমিনাল অ্যাকাউন্ট, দেখো নমিনাল অ্যাকাউন্ট যখন ক্লোজ করে দেওয়া হয়, অর্থাৎ নামিক হিসাবগুলো যখন ক্লোজ করে দেওয়া হয়, তখন সমাপনী হিসাব দিয়ে বা বিপরীত হিসাব লিখে কিন্তু ক্লোজ করে দিই। এই হিসাবগুলো করা হয়, এটা হলো কালীন সত্তানীতি অনুসারে, যেটাকে পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন বলা হয়, ঠিক আছে, পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন, অর্থাৎ কালীন সত্তানীতি অনুসারে বা কালীন নীতি অনুসারে, ঠিক আছে। তাহলে এই যে আমরা এখানে নতুন কি শিখলাম, প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে কোন কিসে যাবে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনে যাবে, আর নমিনাল অ্যাকাউন্ট ক্লোজ করে দিলে সেটি পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনে যাবে। হ্যাঁ, এরপরে 2014 এবং 16 একই অঙ্ক আসছে, 2014তেও আসছে এবং 16তেও আসছে। এটি দেখো কি বলা আছে, হুইচ অ্যাজাম্পশন আর অ্যাসোসিয়েট টু অ্যাকাউন্ট ফর দি ফলোয়িং ট্রানজাকশন। কি বলা আছে? ইন্ট্রোডিউস টাকা 10,000 ফর এ বিজনেস ওনার্স ক্যাপিটাল, তাহলে বিজনেস ওনার্স ক্যাপিটালে অর্থাৎ মূলধন হিসেবে 10,000 টাকা ব্যয় করছে, তাহলে কি হবে? এটা বিজনেস এন্টিটি। উইথড্র 1,000 ফ্রম বিজনেস বাই ওনার, তাহলে নিজে ব্যবসা থেকে টাকা উত্তোলন করছে, সরাসরি মালিকের সত্তা অনুসারে, সত্তার সাথে সম্পৃক্ত, তাইলে এটাও বিজনেস এন্টিটি। তারপরে 20,000 টাকা একটা নোট সাইন করে 10 বছরের জন্য নিয়েছে, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছে, এটাও গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হবে। অ্যাকুইজিশন অফ ফার্নিচার এত টাকা অন হুইচ, তাহলে ফার্নিচার গ্রহণ করছে, তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ, এটা স্থায়ী সম্পদ, তাহলে এটাও কি হবে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হবে, ঠিক আছে। এগুলো দেওয়া আছে, দেখো এখানে দেওয়া একদম সহজ এই জিনিসগুলো। এরপরে দেখো আরেকটা দেওয়া আছে, এটা 18 সালে এসেছিল, স্টার্টেড এ বিজনেস বাই টাকা 175,000, তাহলে ব্যবসা শুরু করলো মূলধন নিয়ে, তাহলে এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন হবে। তারপরে 15,000 টাকা উত্তোলন করছে, এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন হবে। মেশিন কিনছে 50,000 টাকা, এটা কি হবে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। দেখো একই জিনিস কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। এবারও টাকা এত ফ্রম এ সোনালী ব্যাংক 10 ইয়ার্স, তাহলে 10 বছরের জন্য সোনালী ব্যাংক থেকে টাকা ধার করছে, তাহলে এটা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করছে, তাহলে কি হবে? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন হবে। তো এখানে এগুলো কিন্তু দেওয়া আছে। 2020 সালে যে অঙ্কটা আসছে এটাও দেখি একটু। স্টার্টেড এ বিজনেস বাই টাকা 70,000, কি হবে?
অবশ্যই পারবা, অর্থাৎ এতক্ষণে কিন্তু তোমরা শিখেই গেছো, অর্থাৎ কমনই পড়ে গেছে। আমি তোমাদের কিন্তু সোজা কথা বলে দিয়েছিলাম যে এই ট্রানজ্যাকশনগুলো একটু মুখস্থ করো যদি না বোঝো। তাইলে কি, এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন। 5,000 টাকা উত্তোলন করছে, এটা বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন। মেশিন পারচেস করছে, গোয়েন কনসার্ন অ্যাজাম্পশন। বড় করছে ইসলামী ব্যাংক থেকে, গোয়েন কনসার্ন অ্যাজাম্পশন। ঠিক আছে, এইটাই হলো কাহিনী। এরপরে যে জিনিসগুলো রয়েছে, এই অঙ্কটা যেমন বলেছিল, হুইচ প্রিন্সিপল ইজ ইউজ টু রেকর্ড ডিপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট কোন, ফিক্সড অ্যাসেটের ডিপ্রিসিয়েশন কোন নীতি অনুসারে করা হয়? তাহলে এটা আমরা জানি গোয়েন কনসার্ন অ্যাজাম্পশন নীতি অনুসারে করা হয়। ডিটারমাইন দ্য ডিপ্রিসিয়েশন বের করতে বলছে। তো এখানে দেখো কি বলা আছে, ফার্নিচার দেওয়া আছে, অফিস ডেকোরেশন দেওয়া আছে, মোটর কার দেওয়া আছে, 10% অফ ফিক্সড ডিপোজিট দেওয়া আছে, ইকুইপমেন্ট দেওয়া আছে। তাহলে দেখো, এই যে ফার্নিচারের উপর ডিপ্রিসিয়েশন করব, অফিস ডেকোরেশনের উপর ডিপ্রিসিয়েশন, মোটর কারের উপর ডিপ্রিসিয়েশন করব, ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড ডিপোজিটের উপর ডিপ্রিসিয়েশন করা যাবে না, কারণ স্থায়ী সম্পদ, এটা ফিক্সড ডিপোজিট স্থায়ী সম্পদ, বাট এটা কিন্তু নগদের মতো একটা কাজ করে। তো নগদ টাকার উপর তো ডিপ্রিসিয়েশন হয় না, তাই না? এটা হয় নাই। ইকুইপমেন্ট, এটা ডিপ্রিসিয়েশন হবে। এখানে অ্যাডজাস্টমেন্ট বলছে, সল্টে ফার্নিচার টাকা 30,000, বুক ভ্যালু যেটা 20,000 টাকা। তাইলে একটা ফার্নিচার বিক্রি করা হয়েছে 30,000 টাকা, যেটা বুক ভ্যালু ছিল কত, 20,000 টাকা। তাইলে এই যে ফার্নিচার 4,50,000, এর মধ্য থেকে 20,000 টাকা মাইনাস করতে হবে। ঠিক আছে, বুক ভ্যালুটাই মাইনাস করতে হবে। বলছে চার্জ 15% ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেটের উপর 15% ডিপ্রিসিয়েশন করতে হবে। তাহলে ফার্নিচার দেখো, ফার্নিচার কত টাকা হবে? ফার্নিচার হবে 4,50,000 থেকে 20,000 মাইনাস করতে হবে। 4,50,000 থেকে 20,000 মাইনাস করলে 4,30,000 হবে, এর 15% 64,500। এরপর ডেকোরেশন যেটা আছে সেটাই, 4,00,000-এর 15% 60,000 হবে। ডেকোরেশন 4,00,000-এর 15% 60,000। আচ্ছা, এরপরে হলো কি দেওয়া আছে, মোটর কার দেওয়া আছে 10 লাখ, 10,00,000-এর 15% হবে 1,50,000। হ্যাঁ, ইকুইপমেন্টটা আগে দেওয়া হচ্ছে, যাই হোক সমস্যা নেই। ইকুইপমেন্ট বলা আছে 5 লাখ টাকা, বাট পারচেস প্রাইসটাই ধরতে হবে। এটা তার বুক ভ্যালু হতে পারে, বাট আমাদের কি করতে হবে, পারচেস প্রাইসটাই ধরে তার উপর ডিপ্রিসিয়েশন করতে হবে। ঠিক আছে, কারণ দুইটা ভ্যালু দেওয়া আছে, এখানে কিন্তু কনফিউজ, এখানে কিন্তু ভুল করে। তো যখন ইকুইপমেন্ট দেওয়া থাকবে বা কোনো অ্যাসেট দেওয়া থাকবে, পারচেস প্রাইস দেওয়া থাকলে পারচেস প্রাইসের উপর ডিপ্রিসিয়েশন ধরতে হবে। ঠিক আছে, তাইলে এই 6,00,000-এর 15% 90,000 টাকা। তো এইরকম কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো একদমই সহজ। এরপরে এই অঙ্কগুলো কিন্তু কি বলা আছে, ইনকাম স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই অঙ্কগুলো বের করতে বলছে। এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, এগুলো তোমরা ছোটকাল থেকে পড়ে আসো, সেই ক্লাস 9-10 থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত পড়তেই আছো। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাসে আলোচনার বিষয়। আমি আবারও বলে রাখছি, স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, যারা স্পেশাল ব্যাচে জয়েন করবে অবশ্যই আমাকে নক করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।